This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চাপে পড়ে ঢোক গিলল ইউনূস প্রশাসন। ভারতের সঙ্গে সম্পর্ক অবশেষে ঠিক হচ্ছে বা ঠিক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই কথা জানালেন এবার খোদ বাংলাদেশ সরকারের উপদেষ্টা। কেন্দ্রীয় বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পরেই ভোলবদল। তার কারণ বিক্রম মিস্ত্রি সাফ জানিয়ে এসেছেন, হাসিনা ব্যক্তিগতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যা মন্তব্য করবে তা নিয়ন্ত্রণ করবে না ভারত। তারপরেই ঢোক গিলে উপদেষ্টার মন্তব্য, হাসিনাকে নিয়ে আলোচনা না হলেও অন্য বিষয়ে আলোচনা হতেই পারে। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। এটা সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। হ্যাঁ, একটা ব্যাপারে একটা ক্ষোভ জানানো মানে অন্য সকল ব্যাপারে আলাপ আলোচনা বন্ধ হয়ে যাওয়া, তা কিন্তু মোটেও না। আরো একবার জানিয়ে রেখে আপনাদের, এই মুহূর্তে সব থেকে যে বড় খবর, যে সব থেকে বড় আপডেট এই মুহূর্তে, ভারতের চাপে পড়ে শেষ পর্যন্ত ঢোক গিলল ইউনূস প্রশাসন। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে জানালেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা। ভারত সচিবের সঙ্গে বৈঠকের পরেই ভুল বদল। তার কারণ বিক্রম মিস্ত্রি সাফ জানিয়ে এসেছেন, হাসিনা ব্যক্তিগতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যা মন্তব্য করবে তা নিয়ন্ত্রণ করবে না ভারত। তারপরেই ঢোকে গিলে উপদেষ্টার মন্তব্য, হাসিনাকে নিয়ে আলোচনা না হলেও অন্য বিষয়ে আলোচনা হতেই পারে। কথা বলবো আমাদের সহকর্মী রক্তিমের সঙ্গে। রক্তিম, তাহলে কি বলতে হচ্ছে যে ভারতের চাপে পড়ে এবার ঢোক গিলল বাংলাদেশ? দেখো, নিরন্তর চাপ চলছে, কেননা এখনো ঘরে বাইরে চাপ চলছে। ফলে এখন বিএনপি চাইছে যে কোনো মুহূর্তে নির্বাচনটা করাতে, এবং বিএনপি ইতিমধ্যে চাপ দিচ্ছে বর্তমান সরকারের উপরে। ফলে এখনকার যারা উপদেষ্টারা আছে, যেই সরকারের উপদেষ্টা, তারা কিন্তু রীতিমতো ঢোক গিলতে শুরু করে দিয়েছেন। এবং বিদেশ সচিব বৈঠকের পরে তারা দুটো ইস্যু মোটামুটি এই মুহূর্তে রেস করেছে। এক নম্বর হচ্ছে যে ভারতের সঙ্গে যে হাসিনা ইস্যুতে বাংলাদেশের মানুষের ক্ষোভ থাকলেও আমরা কিন্তু যে কোনো বিষয় নিয়ে পরবর্তী পদক্ষেপ পুনর্মূল্যায়ন এবং সেটা স্বাভাবিক করতে তারা উদ্গ্রীব। পাশাপাশি যে 78 জন মৎস্যজীবী তাদের গ্রেফতার করেছে, যারা আটক হয়েছে ভারতীয় জলপথ সীমান্তে, এবং তাদের নিয়ে আসা হচ্ছে পারাদ্বীপে, তাদেরও ছাড়াতে মরিয়া বাংলাদেশ। ফলে সব মিলিয়ে ঘরে বাইরে চাপ। সেখান থেকে বর্তমান সরকারের উপদেষ্টারা কিন্তু ভারতের বিষয় আবার নরম করা শুরু করে দিয়েছেন। একেবারে রক্তিম, একেই বোধহয় বলে সফল বিদেশ নীতি। আমাদের সঙ্গে থাকো। ঘরে বাইরে চাপের মুখে বাংলাদেশের ইউনূস প্রশাসন। ইউনূস সরকারের বিরুদ্ধেই এবার অনাস্থা খালেদা জিয়ার দলের। দেশে নির্বাচনের পক্ষে জোর সওয়াল করছেন খোদ বিএনপির মহাসচিব। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যা মেটানো সম্ভব নয়। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি রক্তিমের কাছে। রক্তিম, হঠাৎ করে যে শুভবুদ্ধির উদয়, মানে এবার মনে হচ্ছে কি অনেক হয়েছে, এবার ঘর সামলাই? হ্যাঁ, কারণ এই মুহূর্তে যেটা বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে নিজেদের ঘর সামলানো ছাড়াও একটা ফুটবলে একটা কথা আছে, সেটা হচ্ছে নিজের অ্যাটাক করতে গেলে, অপোনেন্টকে অ্যাটাক করতে গেলে নিজের ডিফেন্সটা মজবুত করতে হবে। বাংলাদেশের ডিফেন্সটা এখন নড়বড়ে, কারণ ইতিমধ্যেই যে বর্তমান সরকার এবং তারা উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে ক্রমাগত চাপ দিচ্ছে বিএনপির নেতা রিজভি থেকে শুরু করে, যিনি এতদিন কিছুদিন আগে অবধি, মানে সপ্তাহখানেক আগের মধ্যেও ভারত নিয়ে চাঁচাছোলা মন্তব্য করছিলেন, তিনি এখন বক্তব্য রাখছেন যে যেভাবে উপদেষ্টা মণ্ডলী বিভিন্ন মন্তব্য করছে, তাদের যে জাতীয় ঐক্য, সেই ঐক্য নষ্ট হচ্ছে। অন্যদিকে বিএনপির মহাসচিব গতকাল কিন্তু দেশে ফিরেছেন 12 দিন পর। তিনি বলেছেন এই দেশের সবকিছু ঠিকঠাক করতে গেলে একটা প্রপার একটা নির্বাচন দরকার। অন্যদিকে নজরুল ইসলাম, বিএনপির স্থায়ী সদস্য, তিনি বলেছেন গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হয়নি, হতে পারে তারা একটা ফ্যাসিবাদকে তারা সরিয়েছে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। ফলে যখন বিএনপির মতো দল এবং তাদের বিভিন্ন বর্ষিয়ান নেতারা ক্রমশ চাপ সৃষ্টি করছেন, তখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এখন ভারতের উপর যে চাপ দিয়ে সেটা আবার যে সেটা বুমেরাং হয়ে যেতে পারে, সেটা কিন্তু বুঝতে পারছে ইউনিট সরকার, এবং সেটা তারা ঘরের চাপ সামলাতে গিয়ে এখন বাইরের জন্য ক্রমশ ডিফেন্সিভ হওয়ার চেষ্টা করছে। কারণ ক্রমাগত বিএনপির চাপ, নির্বাচনের জন্য চাপ, যেটা কিন্তু ঘরে বাইরে ইউনিট সরকারকে চাপে ফেলে দিচ্ছে। ধন্যবাদ রক্তিম। রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য। এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে,
এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত TV9 বাংলায়। স্যার, একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো। দেখুন, আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম তীব্র ভারত বিরোধিতা, এমনকি সেটা বাংলাদেশের সরকারি পর্যায়ে, কিন্তু এখন যে লেটেস্ট আপডেট বাংলাদেশ থেকে আসছে যে শেষ পর্যন্ত চাপে পড়ে ঢোকে গিলতে বাধ্য হলো ইউনিস প্রশাসন। তারা বলছে যে এই মুহূর্তে হাসিনা ছাড়া অন্য যে কোনো বিষয় তারা ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত। কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? হ্যাঁ, দেখুন, দেশের ভেতরে এবং দেশের বাইরে বাংলাদেশ সরকার বুঝতে পারছে চাপটা যথেষ্ট। কেন, যে জিনিসটা ওরা করে চলে এসেছে, সংখ্যালঘুদের উপরে যা নির্যাতন, এবং একই সঙ্গে সেখানকার যারা প্রগতিশীল মানুষ তারাও কিন্তু বাদ যাচ্ছে না। তারপরে দেশের ভেতরে চাপটা প্রচন্ড, এবং আমার ধারণা আমাদের পররাষ্ট্র সচিব যখন গেছিলেন তিনি যথেষ্ট ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এসেছেন সেখানে সংখ্যালঘুদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে, উপাসনা স্থল কিভাবে ভাঙচুর হচ্ছে, এবং সেখানে দর্থহীন ভাষায় ভারত জানিয়ে দিয়েছে যে ভারত এটাকে পছন্দ করে না, এবং নিঃসন্দেহে বলা হয়েছে যে ভারত কিন্তু চুপচাপ থাকবে না। এটা তো সেগুলো সব কিছু তো আর বিবৃতিতে আসে না। তো যাই হোক, তারপরে বাংলাদেশ বুঝতে পেরেছে যে যে ধরনের কাজকর্ম দেশে চলছে অনেকটা সরকারের ইন্ধনে, সেটা হয়তো দেশের পক্ষে ভালো হবে না। আগামী দিন হয়তো দেশের ব্যবসা বাণিজ্য অনেকটাই আটকে যেতে পারে, এবং একই সঙ্গে সামরিক নানান জায়গায় বাংলাদেশ আপনারা দেখছেন যে চট্টগ্রামে মিয়ানমারের বর্ডারে আরাকান আর্মি কিভাবে ঘিরে রেখে দিয়েছে। সুতরাং সেদিক থেকে একটা ভয় রয়েছে, এবং ভারতেও যে আমাদের সীমান্ত বরাবর চারিদিকে ভারতের যুদ্ধ প্রস্তুতি রয়েছে সেটা তো ওরা বুঝতেও পারছে, জানতেও পারছে। স্যার, আমি চয়নিকা আপনাকে একটা প্রশ্ন করতে চাইবো, সেটা হচ্ছে যে বাংলাদেশকে না খুব একটা ভরসা করার মতো জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্বে অন্তত ব্যক্তিগতভাবে কোনো মানুষই মনে করেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত লম্ফঝম্প বন্ধ হলো বলে মনে হচ্ছে কি, নাকি আগামী দিনে ছোটখাটো উস্কানিমূলক কিছু বক্তৃতা, কিছু কার্যকলাপ এমন করতে থাকবে যাতে একটা অশান্ত পরিস্থিতি সেই থেকেই যায়, একটা অশান্তির বাতাবরণ থেকেই যায়, নাকি ভবিষ্যতের কথা মাথায় রেখে, কেননা বর্তমান কেয়ারটেকার সরকার তাদের যা রূপ দেখালো তারপর তাদের পাকাপাকিভাবে কেউ ক্ষমতায় আনবে বলে অন্তত আশা করছে না। হ্যাঁ, আবার শেখ হাসিনার বর্তমান যে পরিস্থিতি সেখানে তারও ফেরার সম্ভাবনা নেই। তাহলে এই টার্মোইলের মধ্যে আগামী দিনে বাংলাদেশ কোন দিকে এগোবে? হ্যাঁ, দেখুন, যেটা আমার মনে হচ্ছে যে সেখানে বিএনপি শেখ হাসিনার যে একমাত্র বিকল্প সারা বাংলাদেশ জুড়ে যাদের সংগঠন আছে তারা এক্ষুনি নির্বাচন চাইছে। আবার জামাত বা অন্যরা মনে করছে যে এক্ষুনি নির্বাচন হলে হয়তো তাদের অংশগ্রহণে তাদের হয়তো সেই সাফল্য নাও যেতে পারে। আগের যে নির্বাচনে হয়েছিল জামাত মাত্র 3টে সিট বোধহয় পেয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে যারা হাসিনার বিরোধী তাদের দুজনের স্বার্থের যথেষ্ট সংঘাত আছে, এবং এই এখন তারা জামাত মনে করছে গন্ডগোল পাকিয়ে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করে মৌলবাদকে ছড়িয়ে দিয়ে যতটা পারা যায় বাংলাদেশকে মৌলবাদের মোড়কে মুড়ে রাখা, ওই একটা যে কমিউনাল ইন্টারেস্টের ভিত্তি করে জাতীয়তাবাদ, নতুন যে জাতীয়তাবাদ, প্রথম জাতীয়তাবাদ তৈরি হয়েছিল ভাষার ভিত্তি করে, ভাষাগত জাতীয়তাবাদ। এখন যে জাতীয়তাবাদ যাকে সেকেন্ড বলা হচ্ছে, সেকেন্ড স্বাধীনতা সংগ্রাম, সেটা মৌলবাদের ভিত্তি করে তারা করতে চাইছে। কিন্তু বাংলাদেশের সব মানুষ হয়তো মেনে নেবে না। আমরা ফারাদ মাজারের ধরনের এটা আমরা দেখলাম, একজন বৃদ্ধ কবি যেভাবে আগুয়ান হয়েছেন, এবং শুধু তাই নয়, মুক্তমনেরা চারিদিকে তাদের নানান প্রক্রিয়ার মাধ্যমে তাদের বক্তব্য জানাতে পারছি। বাংলাদেশের ভেতরের চাপটা আমার মনে হয় অনেক বেশি, সেটা একদমই। ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তথা অর্থনীতিবিদ ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। সংরক্ষণ বিরোধী আন্দোলনের আবেগকে দাবার বোরের মতো ব্যবহার করছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলি। তাদের পিছনে রয়েছে সন্ত্রাসবাদীরা, মন্তব্য প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর। ছাত্রদের আবেগকে, সংরক্ষণ বিরোধী আন্দোলনের আবেগকে দাবার বোর্ডের মতো ব্যবহার করছে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, এবং তাদের পেছনে রয়েছে সন্ত্রাসবাদী গ্রুপগুলো এবং পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার বাইডেন প্রশাসন, কিছুটা রয়েছে চীনের হাত। বাংলাদেশের আর্মি জেনারেল বলেছিলেন যে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন করব। এখন দেখা যাচ্ছে একটা রাষ্ট্রীয় সরকারের ব্যবস্থা করা হচ্ছে, একটা পরিকল্পনা চলছে, যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র সুদূর পরাহত, কবে আসবে কোনো সম্ভাবনা নেই।